বাছারউদ্দিন ঘুরে ছেলের দিকে তাকালেন। তিনি বোধহয় ইনায়াকে প্রশ্ন করত, বাবার সাথে সম্পর্ক খারাপ কেন করতে পারল না। ইতিমধ্যে সাথে থাকা ছেলেটা ঝুড়ি ভর্তি করে আম পেড়ে ফেলেছে। বাছারউদ্দিন অর্ধ আমগুলো একটা ব্যাগে নিল, বাকিগুলো মাচার ওপর রেখে তারপর লোকটাকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দেওয়ার সময় ইনায়াকে বলল, এইখানে কিছুক্ষণ থাহেন, আপনের আম্মা চিল্লাচিল্লি করতাছে কেন দেইহা আসি। আমগুলো গাছ থেইক্কা পাড়তে হইব, বিয়ানে বাজারে লমু, এমনি গাছে থাকলে গেরামের কিছুগুলা সব লইয়া যাইব। ইনায়া বোধহয় বাবার সাথে যেতে চেয়েছিল, সেটা আর হলো কই। বলতেই পারল না, আপনার ছেলের সাথে আমি এখানে থাকতে চাইছি না। ওই তো আমবাগানে বাঁশের তৈরি গেটটা পেরিয়ে যাচ্ছেন বাছারউদ্দিন, পরনে চেক লুঙ্গি আর ফতুয়া। এই বয়সেও যথেষ্ট ইয়ং তিনি। বাছারউদ্দিন বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইনায়া নিজের রূপে ফিরে এলো। সুপারির মাচা তৈরি করা যথেষ্ট হয়েছে আম গাছের সাথে বেঁধে। ইনায়া মাচার উপর উঠে এক লাফে রূপালি গাছের উপর উঠে পড়ল। সে মূলত এখানে এসেছে গাছে উঠে আম খাওয়ার জন্য, নয়তো মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছে তার নেই। সে আরহামকে এমনভাবে ইগনোর করছে যেন এখানে ইনায়া একা আছে। আরহাম ভ্রু কুঁচকে বলল, এই বাগানটা আমার। মানুষ আজকাল সেসব ভুলে যাচ্ছে। ইনায়া কথা বলল না। আরহাম মাচার ওপর পা দুলিয়ে বসল। ঝুড়ি থেকে একটা আম নিয়ে সেটাকে হাতের সাহায্যে খোসা ছাড়িয়ে একটা কামড় বসালো। ভালো লাগায় চোখ বন্ধ হয়ে গেল ছেলেটার। সত্যি আমটা খুব সুস্বাদু। ইনায়া গাছে বসেই আর খাচ্ছে। আরহাম মেয়েটার মতলব বুঝতে পারছে না, তার সাথে তো ঠিকঠাক কথাও বলছে না। আরহাম পুনরায় বলল, গতকালকে রাতে আপনি আবারও রাজশাহী গিয়েছিলেন? উত্তর আসে না। বিরক্ত হয় ছেলেটা। এই মেয়ে চুপ থাকার মেয়ে তো নয়, তাহলে কোন মতলব আটছে? আরহাম পুনরায় বলল, কথা বলছেন না কেন? সমস্যা কি? গেলে কি? কেন গিয়েছিলেন? ইনায়া নাওয়ার কাউকে কৈফিয়ত দেয় না, কিন্তু এখন আপনাকে দিতে হবে মিস ইনায়া। আপনি গতকালকে রাজশাহীতে গিয়ে ঈশানীকে বিরক্ত করা ছেলেগুলোকে কিডন্যাপ করেছেন, তাই না? একটা ছেলের মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে। সবাই ধারণা করছে লাশটা বিল্লুর। বিল্লুর বাবা ওখানকার চেয়ারম্যান। এটা তো জানা আছে নিশ্চয়। উনি কেসটা এত সহজে ছাড়বেন না। তাছাড়া আমি কাজ থেকে লিভ নিয়েছিলাম, সেটা বাতিল হয়ে গিয়েছে। বিল্লুর কেস আমার হাতে দেওয়া হবে, কারণ আপনার বাপ অর্থাৎ দেওয়ান নাওয়ার এই মুহূর্তে নিজের মেয়ের খুনে তদন্ত করছে। এতক্ষণে ইনায়ার একটা ভালো খবর পেল। হাতের আধ খাওয়া আমটা ফেলে দিয়ে মগডাল থেকে লাফিয়ে মাটিতে পড়ল। আরহাম কিছু বলতে গিয়েও বলল না। ইনায়া দ্রুততার সাথে বলল, আপনি তার মানে রাজশাহী ফিরছেন? যাচ্ছেন কবে? এই সব আপনি ইচ্ছা করে করেছেন তাই না? আপনার মনে হয় এসব করলে আমি রাজশাহী ফিরব? ইনায়া কথা বলে না। খুনটা সে রাগের বশে করে ফেলেছে। ছেলেটা বাজে আর কুরুচিপূর্ণ কথাবার্তা বলছিল ঈশানীকে জড়িয়ে। এসব কথা ইনায়া শুনতে পারে। এসব শোনার আগে ইনায়া মরে যাবে না? আর সে যদি না মারা যায় তাহলে এসব কথা যে মুখ থেকে বের হচ্ছে সেই মুখটা কি আর আস্ত রাখবে ইনায়া? এই জন্যই তো বিল্ডিংয়ের পাশে পড়ে থাকা রড গলা বরাবর ঢুকে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে ইনায়ার সামনে ছটফট করে মরে গেল। ইনায়া কোথাও না কোথাও শান্তি লেগেছিল। পরবর্তীতে ওই বিড়ালকে যেন চেনা না যায়, তাই তো দলের ছেলেগুলো মাথা কেটে পুঁতে দিয়েছে। ইনায়া ছুঁয়েও দেখেনি। এসব মানুষকে দেখলেও তার ঘৃণা হয়। আমার কিন্তু বিশ্বাস খুনটা আপনি করেছেন। তাই যদি আমি এই কেসটা হাতে নেই তাহলে কিন্তু আসল কালপিটকে জেলে নিয়ে যাবই। আপনি তো জানেন আরহাম আনাস আজ পর্যন্ত কোনো কেস হারেনি। আরহামের কথা শুনে ভাবনা থেকে বের হয়ে এলো ইনায়া। ছেলেটা তাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছে। সেসব নিয়ে ইনায়ের চিন্তা নেই। বাঁচা মরার চিন্তা ইনায়া করে না। সে শুধু চাইছিল মূল অপরাধীকে খুঁজে বের করতে, যেটা আরহামের সাহায্য পেলে দ্রুত হয়ে যেতে পারে। আর ইনায়া আরহামের দিকে তাকিয়ে বলল, দুদিন যাবৎ আমার বাইক উঠানে পড়ে আছে, চাইলে চেক করে নিতে পারেন। আর তাছাড়া বিল্লু না বিড়াল ওসব জিভ মেরে হাত গন্ধ করার ইনায়া নেওয়ার না। ভয় দেখাতে আসবেন না।
ইনায়া আমবাগান থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। আরহাম জোরে বলল, কেসটা তাহলে আরহাম আনাসে নিচ্ছে মিস ইনায়া নাওয়ার। ইনায়া দাঁড়ালো, পেছন ঘুরিয়ে মুচকি হাসি দিল। তারপর বলল, খুনটা আমিই করেছি। ওর বাকি বন্ধুদেরকেও আমি আটক করে রেখেছি। দ্রুত রাজশাহী যান আর প্রমাণ বের করুন। আনাস আব্বা, হুই না যাও। আরহাম মায়ের ডাকে ঘর থেকে বের হলো। সন্ধ্যায় তার রাজশাহী যেতে হবে। ইনায়া কী করবে সেটা একান্তই ইনায়ের ব্যাপার। ওই মেয়েটা খুন করেছে শুধুমাত্র আরহামকে রাজশাহী নিয়ে যাওয়ার জন্য। তার মানে আরহাম রাজশাহী ফিরে গেলে এই মেয়ে কখনোই এখানে পড়ে থাকবে না। কিন্তু আরহাম যাওয়ার জন্য কাপড় গোছালেও ইনায়ের কোনো হিলদোল নেই। কিতা হয়েছে আম্মা? অন্দরে কিতা করো? জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। তার মানে তুমি কি যাওয়ার লাগি তৈরি? হ, কাজের সময় কাজ করন লাগবই আম্মা। যাক, এইটা তুমি ভালা করছো। তাই না? যাক, এইটা তুমি ভালা করছো। তই নানা বাড়ি থেক্কা কে কল দিয়া তোমারে যাইতে কইছে? কেউ তো কল দেয় নাই আম্মা। তাইলে কেডা কইছে পাতা? না। তাইলে মামা বাড়ি যাইতেছ কেমনে? আমি কখন কইলাম মামা বাড়ি যামু? হিয়ালি করবি না তো, গোলামের পুত। তাইলে যাইতেছস কই? কথায় কথায় চেইতে যাও কেন আম্মা? আমি তো রাজশাহী ফিরে যাওয়ার কথা কইছি। তুই না আরো কয়দিন থাকতে চাইলি? হ, তয় কাজ পড়ছে। কাজ পড়েছে নাকি ওই গোলামের ঝি তোরে তাবিজ কইরা লইয়া যাইতেছে? সবসময় মায়াটার দোষ দিবা না তো আম্মা। হ, এখন মাইয়া নায়িকা আর আমি ডিপজল। আম্মা, এই একদম চুপ। তোর বড় মামার মাইয়ার বিয়া, তাই হেইহানে যাইতে কইছে। আর তোর লগে তোর বউরে দেখব। আমি হ কইয়া দিয়েছি। আমার ওয়াদার দাম না দিলে তোরে আমি ত্যায্য পুত্র করুম। দরকার লাগলে চাকরি করন লাগবো না। বাপের লগে গোড়ামে কাম করবি। আজকে সন্ধ্যায় আমারে লইয়া যাইমু। গোলামের ঝিরে কইয়া দিস। গ্রামের শুনশান রাস্তা দিয়ে হাঁটছে বাসারউদ্দিন। পাশে গ্রামের মতি মিয়ার ছেলে জীবন। জীবন বয়সে আরামের থেকে অনেক ছোট। জীবনের বোন 5 জন। বাবা কৃষিকাজ করে। এতগুলো ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারেননি, যার ফলে জীবন বাসারউদ্দিনের সাথে টুকটাক কাজ করে। বাসারউদ্দিন লিচু কিনতে গিয়েছিল। গ্রামের দক্ষিণ পাশে একটা বড় লিচু বাগান আছে। সেখানে থেকেই বেছে বেছে লিচু নিয়ে এলো। আগামীকাল শ্বশুরবাড়িতে যাবে বলে কথা। বাড়ির সকলেই ইতিমধ্যে চলে গিয়েছে। বাড়িতে কেউ না থাকলে হয় না, তাই বাসারউদ্দিন রয়ে গেছে। হাঁটতে হাঁটতে দুজনে একটা দোকানের সামনে পৌঁছালো। দোকানে পরোটা, রুটি, ডাল, ডিম এগুলো বিক্রি করে। গ্রামে তো দোকানে খুব সুমান গ্রামে এই দোকানের খুব সুনাম। বাসারউদ্দিন সেদিকে এগিয়ে গিয়ে দোকানের উদ্দেশ্যে বলল, পরোটা দেওয়ান যাইব নি? বাসারউদ্দিনকে দেখে দোকানদার বোধহয় খুশি হলেন। খুশিতে দোকানদারের মধ্যে দেখার চেহারাটা নিজের গামছায় মুছে হেসে হেসে বাসারউদ্দিনকে বলল, আরে ভাইজান, কতকাল দেহন যায় না। ভুইলা গেছেন আমাগো মতো গরিব গো। আয়েন বয়েন, যা খাইবার চাই সব কিছু আছে। বাসারউদ্দিন বসতে চাইছিল না, কিন্তু লোকটার আতিথেয়তা দেখে বসতে বাধ্য হলেন। তিনি বললেন, নিজাম, এত উতলা হইতেছ ক্যা? তোমার ভাবি বাইরে খাবার খাওয়ন দেয় না। অহন প্রতিদিন বিয়ানে রুটি বানায় দেয়। বাইরে খাবার খাইলে ঝগড়া করে। এই বয়সে ঝগড়া করতে কার ভাল লাগে কও? বাইরের খাবার খাইতে দেয় না কেন? গ্যাস বাড়বত কয়। লোকটা নিজের ছেলেকে হাঁক ডেকে বলে, ওই ছোটু, ভাইজানে লাগে 2টা পরোটা, ডাইল আর ডিম লইয়া আয়। নিজাম ছেলেকে বললেও নিজে সব কিছু গুছিয়ে আনতে গেলেন। বাসারউদ্দিনকে এত সমীহ করার কারণ হলো বাসারউদ্দিন তাকে খারাপ সময়ে অনেক সাহায্য করেছে। এই দোকানটা দেওয়ার পিছনে অর্ধেক অবদান বাসারউদ্দিনের। দোকানে বসে থাকা পাতার বাপের এই সব সহ্য হলো না। বাসারউদ্দিন তাকে খেয়াল করেনি। পাতার বাপ যখন থেকে শুনেছে আরাম বিয়ে করেছে, তখন থেকেই রেগে আছে। নিজামউদ্দিন বাসার দুজনেই দেখলো, খাবার খেলো, তারপর জিজ্ঞেস করলো, ভাইজান, আমাগো অনাস নাকি বিয়া কইরেছে? খেতে খেতে ছোট্ট করে উত্তর দিল, হ। ছোটু মাই কইতেছে মাইয়াটা ভদ্র আসে। সংসার কেমন চলে? দেখতে শুনতে ভালো আছে? হ্যাঁ। পাতার আব্বু এবার ফোড়ন কেটে বলল, আমার পাতার পায়ের কাছেও যাইব না। না চুল আছে আর না চেহারা। আর তুমি ভদ্র আছে কোন হিসাবে কইলা? ওই মাইয়া 1 নম্বরে খারাপ। সেদিকে গ্রামের বেকরের কটু কথা কইয়া আনাস বাড়ি থেকে বাইর কইরা দিছে। বাসারউদ্দিন তবুও কিছু বলল না। কথা বললেও ঝামেলা লাগতে পারে। পাতার বাবা ছাত্তারের পাশে বসে থাকা বাকি লোকজনের মধ্যে থেকে আরেকজন বলল, হ ভাই, আমার বউরাও কইছে বাসার ভাই কি পাতার লগে বিয়া না করাইয়া ওই কালীমায়ার লগে বিয়া করাইছেন তাহার লোভে। আগে তো আপনার লোভী মনে হইতো না। শুনছি মায়াটা আনাসের সারের মাইয়া, টেহা পয়সার অভাব নাই। লোভ থাকলে থাকতেও হইতে
লোভ না থাকলেও হইতে কতক্ষণ, তোমাকে সবার আদর্শে বাসার ভাইয়ের লোভ জাগাই গেছিল। বাসার উদ্দিন খাওয়া শেষ, তিনি হাত ধুয়ে গামছায় মুখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, নিজাম কত টাকা হয়েছে? আপনার টাকা দিতে হবে না ভাইজান। আমারে তোমার অমন মনে হয়? কত টাকা হয়েছে কও? 30 টাকা ভাইজান। বাসার উদ্দিন টাকা দিয়ে হাঁটা ধরলেন। কারো কথার কোনো উত্তর দিল না। বোকারা উত্তর করে। বাসার উদ্দিন বেরিয়ে যেতে দেখে ছাত্তার জোরে জোরে বলল, উত্তর দিলে না কেন ভাইজান? তুমি সবার লাহান টাহা দেইহা ওয়াদা ভঙ্গি করিলে। বাসার উদ্দিন যেতে যেতে শুধু একটাই কথা বলে, বাসার উদ্দিনের মন টাকা দেখে গলে না। এটা ছাত্তার তোর থেকে ভালা আর কেউ জানে না, তাই এত লাফাইস না। হ্যালো এভরিওয়ান, আমার গল্পগুলো যদি আপনার ভালো লাগে তাহলে বৃষ্টির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।